নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত গল্প ঘটনার নেপথ্যে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত ঘটনার নেপথ্যে। গতকাল রাত্রিরে পর্যন্ত বাড়িতে কিছু চাঞ্চল্য ছিল। এখানে ওখানে কিছু জটলা, গলা নামিয়ে কথা বললেও মাঝে মাঝে হঠাৎ হঠাৎ এক একজনের গলার স্বর উচ্চকিত হয়ে উঠছিল। আজ সকাল থেকে বাড়িটা যেন হঠাৎ বোবা বনে গেছে। কেউ কারোর সঙ্গে কথা বলছে না, কেউ কারো মুখের দিকে তাকিয়েও দেখছে না। মনে হচ্ছে চোখাচোখি হয়ে যাবার ভয়েই কেউ কারো কাছাকাছি আসছে না। এই মস্ত তিনতলা বাড়িখানার মধ্যে কে কোনখানে রয়েছে টের পাওয়া যাচ্ছে না, অথচ আছেও তো বেশ কয়েকজন। সরমার দুই বিবাহিতা মেয়ে যারা গতকাল সন্ধ্যায় এ বাড়িতে এসেছে তারা রয়েছে। সরমার অবিবাহিতা ছোট মেয়েটা তো আছেই, আর সরমার অবিবাহিত ছোট ছেলেটা, সেও হয়তো বাড়িতেই আছে, অথবা এখন নেই। তবে রাতে তো ছিল, খেয়েছিল কিনা আর ঘুমিয়েছিল কিনা সে খবরটা আজ জানা নেই সরমার। কিন্তু সরমার বিবাহিত বড় ছেলেটা, সেও একসময় এই বাড়িতেই থাকতো না? খেত, ঘুমতো, লম্বা চওড়া কথা বলতো, আরো কত কি যেন করত। না, সে ছেলেটার পায়ের শব্দ, গলার শব্দ অনেকদিনই আর এ বাড়িতে শোনা যায় না। আর সেই না যাওয়াটা তো ক্রমেই অভ্যাস হয়ে গেছে। সরমার দুই জামাইও গতকাল থেকে এখানেই রয়েছে। তারাও যে লম্বা চওড়া কথা বলতে জানে না তা নয়, তবে আজ বলছে না। এইসব ছাড়া সরমার সংসারে পুরনো নতুন মিলিয়ে গোটা ৩-৪ কাজের লোক আছে। গতকাল থেকে তাদের কাজ বেশ খানিকটা বেড়ে গেছে। সরমা নির্দেশ দিতে না এলেও তারা জানে দিদিমণিরা জামাইবাবুরা এলে রান্নাঘরে কতটা কি করতে হয়। হয়তো আজ ততটা না করলেও চলতো, কেউ কিছুই বলতো না, কিন্তু সেটা তাদের জানবার কথা নয়। তারা শুধু আজ বাড়ির নিথরতার সঙ্গে খাপ খাইয়ে নিথর হয়ে রয়েছে, কাজগুলো করে চলেছে নিঃশব্দে। সরমার এই বাড়িতে আপাতত রয়েছে এরাই, আর রয়েছেন সরমা নিজে। তিনতলার এই ঘরখানায়, যে ঘরখানা বাড়ির মধ্যে সব থেকে বড়, সব থেকে হাওয়াদার, সব থেকে সুন্দর। বলতে গেলে এই ঘরটাই তো পুরো ৩ তলা। ঘরের আনুষঙ্গিক হিসাবে এধারে ওধারে বাথরুম, বেডরুম ঢাকা বারান্দা, খোলা বারান্দা। ঘরটাই যে শুধু সুন্দর তা নয়, বাড়ির মধ্যে সব থেকে সুন্দর করে সাজানো। এই ঘরটা সরমার বড় ছেলের ঘর, অথবা একদা যাকে বলা যেত ছেলে বউয়ের ঘর। সরমা এই ঘরটাতেই বসে আছেন, সোফায় নয়, চেয়ারে নয়, খাট বিছানায় নয়, বসে আছেন মাটিতে, দুটো জানলার মাঝখানে সরু দেওয়ালটায় ঠেস দিয়ে। কিন্তু কতক্ষণ বসে আছেন, কত বছর, কত যুগ বসে থেকে থেকে কি পাথর হয়ে গেছেন? তা নইলে এমন অনড় হয়ে আছেন কি করে? পাখাটা ফুল ফোর্সে খোলা রয়েছে বলেই সরমার খোলা চুলের গোছা উড়ছে। উড়ছে চওড়া পার শাড়ির এলোমেলোভাবে ছড়িয়ে থাকা আঁচলটা। সরমা হাত নেড়ে একটু ঠিকও করে নিচ্ছেন না। কতদিন পরে ৩ তলায় উঠে এসেছেন সরমা? কতদিন পর এই ঘরটায় ঢুকছেন? ১ বছর, ২ বছর, ৩ বছর? কে জানে। সময়ের হিসেবও যে আর তেমন সঠিকভাবে মাথায় থাকে না। ভাবতে গেলে মাথা গুলিয়ে যায়। শেষ যেদিন এসেছিলেন সেটা একটা শীতকালের রাত না? তারপরে আরো ২টো শীতকাল চলে গেছে মনে হয়। এখন তো খুব গরম চলছে। তাহলে যাগ্গে, মরুগ্গে, কি হবে ওই হিসেবটা নিয়ে?
সরমার দিন রাত মাস বছর কিছুই যেন আলাদা নেই আর, শুধু জমাট বাঁধা একখণ্ড সময়। অথচ সেই জমাট বাঁধা ঝাপসা ঝাপসা সময়টার মধ্যেও এই মস্ত তিনতলা বাড়িটার মধ্যে জীবনযাত্রার লীলাও তো চলেছে। ছোট মেয়ে এমের জন্য প্রস্তুত হচ্ছে, ছোট ছেলে ঠিক কি করছে তা সরমার সঠিক জানা না থাকলেও কিছু একটা করছেই মনে হয়। আচ্ছা, ও তখন সেই শীতকালটায় সিয়ে পড়তো না? ভাবলে মনে পড়ে এই জমাট বাঁধা সময়টার মধ্যে বড় মেজ দুই মেয়ে, সপুত্র কন্যা, স্বস্বামী কতবারই এসেছে, থেকেছে, বেরিয়ে চলেও গেছে। খাওয়া মাখা করেছে, হঠাৎ হঠাৎ হাসির গল্পের ঢেউ উঠেছে বাড়ির বাতাসে। আবার যেন হঠাৎ কি একটা মনে পড়ে যাওয়ায় চট করে থেমেও পড়েছে। কি মনে পড়েছে? এ বাড়ির বাতাসে এখন হাসির শব্দ মানায় না? তা এতটাই কি আর মানা যায়? বেমানান কাজ কি কেউ কোথাও করছে না? পৃথিবী জুড়েই তো বেমানান কাজের কারবার। এই যে সরমার ছোট মেয়ে এই পরিস্থিতিতেও দারুণভাবে প্রেম করছে, এটা কি মানানসই? তার কি মনে পড়া উচিত ছিল না এবারের বড় ছেলেটিও একদা এই ইতিহাসই সৃষ্টি করেছিল? আর এবারের মেজ মেয়ে, সে যখনই বাপের বাড়ি আসে বেদম সেজে আসে, সেটাই কি খুব মানানসই? তবু সবই চোখে সয়ে গেছে, এটাই পৃথিবীর নিয়ম। সরমাই কি এই জমাট সময়টার মধ্যেও খাচ্ছেন না, ঘুমোচ্ছেন না, গরমে পাখা খাচ্ছেন না, শীতে গায়ে লেপ ঢাকছেন না, অসুখ করলে ওষুধই কি খাচ্ছেন না? খাবো না বলে ধাস্টামো করবেন না বলেই তো খাচ্ছেন। তবে এই সময়টার অন্তরালে বিশেষ একটা ঘটনা প্রবাহ চলেছে অবিচ্ছিন্ন ধারায়। সরমাকেও মাঝে মাঝে তার সামিল হতে হচ্ছে, হতে বাধ্য বলেই হচ্ছে। ওই ঘটনার সূত্র ধরেই মাঝে মাঝে এক এক সময় বাড়িতে নিঃশব্দ চাঞ্চল্যের স্রোত বইছে। গৃহকর্তা, দুই জামাই এবং আরো কেউ কেউ এর সঙ্গে গোপন বৈঠকে বসছেন। দারুণ উত্তেজিত দেখাচ্ছে সবাইকে। আবার এক এক সময় কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে সবাই, মিয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটি নাটক অভিনীত হয়ে চলেছে, যার নাম দেওয়া যেতে পারে আশা, আকাঙ্ক্ষা, ধৈর্য। এ নাটকের কলাকুশলীদের মধ্যে সরমাও একজন। তবে সরমার ভূমিকা তেমন উচ্চকিত নয়। কবে থেকে যেন বাড়িতে বাংলা খবরের কাগজ আসা বন্ধ হয়ে গেছে, এবং ইংরেজি যে দুটো আসে তাদেরও মাঝে মাঝে আসা মাত্রই লুকিয়ে ফেলা হয়। যদিও কারণ কিছু নেই, কার ভয়ে? সরমা তো তদপদি আর খবরের কাগজ ছোন না। অথচ একদা সরমার কাগজ পড়ার নেশা বাড়িতে হাসির খোরাক ছিল। বাংলা কাগজ বন্ধ করা হয়েছে অবশ্য রান্নাঘরের ভাঁড়ার ঘরের ভারপ্রাপ্ত কাজের লোকেদের জন্যে। আগে না থাক, হঠাৎই তাদের কাগজ নিয়ে টানাটানি করতে দেখা গেছিল। সুকুমারী বাসন মাজুনি নিরক্ষর, কিন্তু অক্ষরের ভাষা না বুঝলেও ছবির ভাষা বুঝতে তো আটকায় না। কৌতূহল উদগ্র। বাড়িতে কাগজ বন্ধ করে দেওয়া হয়েছে বলেই কি তাদের কৌতূহল চরিতার্থ হচ্ছে না? অন্য মুনিব বাড়িতে কি কাগজ নেই? তিনতলার এই ঘরটার সেই শীতের রাতের পর থেকে তো আর ওঠেননি সরমা। কেউই ওঠে না, উমাপদ বাদে। সে নিত্যদিন চাবি খুলে ঘর ঝাড়ামোছা করে, আবার চাবি বন্ধ করে রেখে দেয়। আজই সরমা নিজে চাবিটা চেয়ে নিয়েছিলেন উমাপদর কাছে। কিন্তু আজই বা কেন? আজই বা কেন সেই সকাল থেকে সারাটা দিন এখানে বসে আছেন সরমা, স্ট্যাচুর মতো মাটিতে দেওয়ালে ঠেস দিয়ে? মাঝে মাঝে একটা অন্যমনস্ক ছায়া ছায়া দৃষ্টি তুলে ঘরটাকে দেখছেন। এই ঘরেই খোকার ফুলশয্যা হয়েছিল না? হবারই তো কথা।
ওই ফুলশয্যার উপলক্ষেই তো সরমা জেদাজিদি করে 3 তলায় এই অ্যাপার্টমেন্টটি বানিয়ে রেখেছিলেন। কর্তা বলেছিলেন এত বড় দোতলাটায় তোমার ছেলে বউয়ের জন্য একটা ঘর কুলোবে না, না হয় আমরাই ওই পশ্চিমের দিকের ঘরটায়। সরমা খুব রেগে গিয়েছিলেন, বলেছিলেন, কেন খোকার বউয়ের জন্য অমন কোনো মতে ব্যবস্থা হবে কেন? তোমার এত অভাব? 3 তলাটা তোলার কথাটা তো কতদিন থেকেই হয়ে আছে। মেয়েরা আসে থাকে, তাদের বাচ্চা কাচ্চার হইচই আছে, তার মধ্যে বিয়ে হলে খোকা একটু নিরিবিলি পাবে না। অতএব রাম না হতেই রামায়ণ। খোকার বিয়ের হবার আগেই তার জন্য নতুন বউ নিয়ে নিরিবিলি থাকার সুখময় ব্যবস্থা। তা বউ তো আসবেই। এলো, ফুলশয্যা হলো, ভেলভেটের চাদর পাতা ডানলো পিলোর গদিটার জোড়া খাটটায়। ডেকোরেটরের লোক এসে ফুলের মশারি বানিয়ে দিয়ে গিয়েছিল, ঠিক সিনেমায় দেখা ছবি টবির মতো। ফুল আর দামি বিদেশি সেন্টের মিশ্রিত সৌরভ কতদিন পর্যন্ত যেন ঘরটার বাতাসে রয়ে গিয়েছিল। নাকি দেওয়ালে দেওয়ালে আটকে গিয়েছিল? আটকেই আছে, না হলে হঠাৎ হঠাৎ কেন সেই তীব্র সৌরভটা অনুভবে এসে ধাক্কা দিয়ে যাচ্ছে? ওই ধাক্কাটার ফলেই কি সরমার স্নায়ুতে স্নায়ুতে একটা বিপ্লব ঘটে গেল? ওই ফুল আর সেন্টের গন্ধ ছাপিয়ে একটা চামড়া পোড়ার মতো গন্ধ পেলেন, তার সঙ্গে চোখ জ্বালা করা ধোঁয়াও। তা ধোঁয়াটা তো তেমন দেখতে পাওয়া যাচ্ছে না। পর্দা ফেলা কাঁচের জানলাটার ঘরের মধ্যে তো একটি মোমের আলোর স্নিগ্ধতা আর নির্মল শুভ্রতাও। তবু চোখ জ্বালা করছে, খুব বেশি জ্বালা করছে। সরমা যেন হঠাৎ কোনো প্রাচীন পর্বত গুহার মধ্যে এসে পড়েছেন, যেন গুহা পাত্রে চিত্রমালা আঁকা রয়েছে। সরমা টুরিস্টের চোখ নিয়ে তাকিয়ে দেখে যাচ্ছেন। সেই ফুলশয্যার পরদিন থেকেই আঁকা রয়েছে গুহার চিত্র গায়ে, বেপরোয়া উদ্দাম প্রেমের কুণ্ঠাহীন দৃশ্য। দেখে দেখে ভারী বিরক্ত বোধ করছেন সরমা। কি ভেবেছে এরা? ঘরে সংসার আর লোক নেই? গুরুজন শব্দটার কি মানে ভুলে গেছে? সকালবেলা 9টা বেজে গেছে, পড়ে পড়ে ঘুমোচ্ছে, অথবা ঘুমোচ্ছে না জেগে জেগেই দিনকে রাত করে মধুর রসের আবেশে ডুবে আছে। ছি ছি! সরমা তো দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। নিচের তলার ওই নববিবাহিতদের নিয়ে যা সব মন্তব্য হচ্ছে, তা কানে আসায় কানজোড়া লাল হয়ে উঠছে সরমার, মাথা ঝাঁঝা করে উঠছে। কাজের লোকেরা নিজেদের মধ্যে হাসাহাসি করছে। রান্নার লোক বেজার মিশ্রিত ব্যঙ্গের গলায় বলছে, চায়ের পাট তো কোনকালে চুকে গেছে, ভাত খাওয়ার বেলা হয়ে এলো, আবার চায়ের পত্তন করতে হবে। বাসন মাজুনি অন্যের কান বাঁচিয়ে বলছে, বিয়ে যেন আর কারোর হয় না, কি আদিক্ষেতা রে বাবা, বউ নতুন বেলাতেই এত লাজলজ্জাহীন, পরেক্ষে কি হবে। কান বাঁচাবার চেষ্টা হয়তো করে, কিন্তু কান কি বাঁচে? শুধু মান বাঁচাবার দায়ে কানকে অকেজো করে রাখতে হয় মাত্র। এমনকি সংসার করিয়ে উমাপদ ওই সহকর্মীদের কাছে মন্তব্য করে, মাসিমা ভালো মানুষ তাই এত আশকারা পাচ্ছে, হতো আমাদের গ্রামে ঘরে বউয়ের বাপের নাম ভুলিয়ে দিত সাউরি। তা ওরা তো আড়ালে আবডালে, বাড়ির লোকেরা তারা তো আর আড়ালে বলছে না, সরমাকে আক্রমণ করেই বলছে। কর্তাও তো অসন্তোষ প্রকাশ করে বলছেন, তুমি একটু কিছু বলতে পারো না? যদিও অফিসে তিনি এখনো দোর্দণ্ড প্রতাপ মজুমদার সাহেব, কিন্তু বাড়িতে তেমন রাশভারিত্ব দেখাতে পারেন না। যা কিছু অভিযোগ এই সরমার কাছে এসেই। কিন্তু সরমা তো ওদের মতো দৃষ্টিশক্তিহীন নয়। সরমা তো দেখতে পাচ্ছেন আসল আসামি তারই খোকা। বউ ওই উদ্দাম প্রেমের বহরে কুণ্ঠিত হচ্ছে, অস্বস্তি পাচ্ছে, কিন্তু বিরাগের ভয়ে মেনে নিতে বাধ্য হচ্ছে।
সকালবেলা অতখানি বেলায় ঘুম থেকে উঠে নিচে নেমে আসার পর বউয়ের পিঠে হাত জড়িয়ে গালে হাত বোলাতে বোলাতে সিঁড়ি দিয়ে নেমে আসার কি কিছু দরকার আছে? চায়ের টেবিলে বসে অন্যজনের সামনে নানাবিধ খুনসুরি করারই বা কি দরকার? নিজের প্লেট থেকে খাবার তুলে দেবারও এবং বাড়ি মাত করে চেঁচাবার, মা এই দেখো তোমার বউ আমার প্লেট থেকে সব নিয়ে নিচ্ছে। মজা করা, কিন্তু সবাই কি মজাটা অত বোঝে? আর সভ্যতা, শালীনতা, গুরুজন এইসব শব্দগুলোকে আমল না দেওয়ার যে মজা, সেটাই কি সবাই হজম করতে পারে? বসবার ঘরে সান্ধ্য আসরে মা, বাবা, দিদিরা, জামাইবাবুরা এবং ছোট বোন সবাই যেখানে, সেখানে খোকা যদি হঠাৎ নিজের জায়গা থেকে উঠে গিয়ে বউয়ের গা ঘেঁষে বসে পড়তে যায়, সেটা কি বউয়ের দোষ? কিন্তু সরমার এই ন্যায্য কথাটা কারোরই পছন্দ হচ্ছে না দেখা যাচ্ছে। অন্তত চিত্রমালা তো তাই বলছে। বলছে এ হচ্ছে বউয়েরই অলক্ষ্য ইশারা, কারণ প্রেমে পড়ে বিয়ে করা বউ, তার খাতিরই আলাদা। খোকা যে দুম করে একটা প্রেম ট্রেম করে বসে পরিবারের সকলকে হতাশার বিরক্ত করে তুলেছিল, সেটা তো ঠিকই। সরমাই কি খুব খুশি হয়েছিলেন? তার যে এই খুব দামি ছেলেটির ওপর অনেক আশা ছিল, সেই চিরন্তন বাঙালি ঘরের মাতৃহৃদয়ে সুপ্ত কল্পনা। মেয়ে দেখা শুরু করেননি বটে, তবে আত্মীয় মহলে অনেকেই সরমার ছেলেটির ওপর নজর ফেলে বসে থেকে মেয়ে দেখিয়ে রেখেছিল। কিন্তু খোকার সুখের ওপর তো আর কোনো কিছুই দাঁড়াতে পারে না, তাই মেনে নিয়েছিলেন সরমা, এবং মানিয়ে নেওয়ার জন্যে বাইরেও ভিতরে চেষ্টা চালিয়ে যেতে হয়েছিল তাকে। শুধু যদি খোকার মধ্যে অত উদ্দাম বেয়ারা বেপরোয়া ভঙ্গিটা এত বেশি প্রকট না হতো। বিয়ে বাবদ যে মাসখানেক ছুটি নিয়েছিল খোকা, দেখা গেছিল সেটা ফুরিয়ে যাবার পর উদ্দামতার ভঙ্গি বদল হলো। বউ নিয়ে বেরিয়ে যাচ্ছে যখন তখন, হুটহাট ফিরছে গভীর যত ইচ্ছে রাত করে, এসে সোজা উঠে যাচ্ছে ওপরে। লজ্জা নেই, কুণ্ঠা নেই, যুক্তি নেই, শুধু খবরটা জানিয়ে দেওয়া। হয়তো বিনয় মজুমদার কোনো কোনো দিন জেগে থাকেন আর অসন্তোষের গলায় বলে ওঠেন, হরঘড়ি এত বাইরে খাওয়া, পার্টি ফাটি থাকলে বলে গেলেই তো পারিস, তোর মা না খেয়ে বসে থাকেন। সেই অসন্তোষের স্বরটা শুনতে পাচ্ছেন সরমা। ছবিরা মাঝে মাঝেই কথা কয়ে উঠছে। এই অসন্তোষের স্বরের পরই একটা তাচ্ছিল্যের স্বর। কেউ যদি বোকামি করে কষ্ট পায়, সে দায়িত্ব আমার নয়। বহুবার বলা হয়েছে আমাদের জন্য বসে থাকার দরকার নেই। সিঁড়িতে উঠতে উঠতে আরো কিছু যেন যোগ করে গেল ছেলে। এমন কিছু দামি খাবার ছিল নাকি যা ফেলা গেলে লোকসান? মনে তো হয় না। রান্নার যা মেনু, চাকর বাকরদের দিয়ে দিলেই হতো। শেষটা শোনা গেল না আর। স্বরে বেশ জড়তা। তাই থাকে, পার্টি ফেরত অবস্থা, অথবা শখ করে কোনো দামি হোটেলে বউ নিয়ে খেয়ে আসা। যথেচ্ছ ভ্রমণের অসুবিধে তো নেই কিছু। কোম্পানি একটা গাড়ি দিয়ে রেখেছে সর্বদা ব্যবহারের জন্যে, উর্দি পরা ড্রাইভার। দাঁত হবে না এই বয়সে এতটা হয়ে ওঠা, আর এই হয়ে ওঠার মদমত্ততা তো আছেই, তার সঙ্গে মদের মত্ততাও যুক্ত হওয়া কি কিছু আশ্চর্যের ব্যাপার? প্রথম প্রথম মজুমদার সাহেব ভয়ানক বিচলিত সরমাকে প্রবোধ দিয়েছিলেন অবশ্য। ওতে এত হাঁপসে পড়ার কিছু নেই, পার্টি টাটিতে ওরকম একটু আধটু চালাতেই হয়, না হলে মানুষ অসামাজিক বলে, কাইয়া বলে। সরমা দেখতে পাচ্ছেন খোকাকে গাড়ি থেকে নামাতে সাহায্য করছে ড্রাইভার, তারপর বউ। বউয়ের পিছনটা দেখা যাচ্ছে, আঁচল খসে পড়ার অবস্থা, খোঁপায় জড়ানো মোটা গোড়ে মালা পিঠের ওপর দোদুল্যমান। সরমা দেখছেন
সরমার ছোট মেয়ে তার শোবার ঘরের দরজাটা শব্দ করে বন্ধ করে দিচ্ছে আর তিক্ত গলায় বলছে, মা, তোমার আদুরে ছেলের বউ কি শুরু করেছে দেখো। বাড়িতে আর থাকা কেন, হোটেলে থাকলেই পারে। কিন্তু কদিন? ভাব করা বিয়ের সোহাগিনী বউকে নিয়ে এই বাড়াবাড়ি মাতামাতি কদিন চালিয়েছিল খোকা? খুব বেশি দিন কি? না না, নেহাতি কম। আসলে ওই বাড়াবাড়ি মাতামাতিটা কি সত্যি বউকে ঘিরে? বাড়াবাড়ি মাতামাতি সবকিছুই যে আসলে নিজেকে ঘিরে। কারণ হঠাৎই দেখা গেল খেলনার বদল হয়েছে, খোকার বেড়ানোর সঙ্গিনী পাল্টেছে। এও সে কানে তুলে দিয়ে যাচ্ছে সরমার। অফিসের একটি সুন্দরী স্টেনোকে নিয়ে খোকা উন্মত্ত। সুন্দরী? খোকার বউয়ের থেকেও সুন্দরী? কি জানি, সরমা তো তাকে দেখেনি। যারা খবরটা কানে তুলে দিয়ে যায় তাদের মধ্যে সরমার জামাইরা আছে, তবে সরমার কানেই তোলে, বিনয় রঞ্জনের কানে নয়। তা মানুষের মনস্তত্ত্ব জিনিসটা এত জটিল। যে মানুষটি বউ মানুষের যখন তখন বেরিয়ে যাওয়া, রাত দুপুরে খোঁপায় গোড়ে মালা দুলিয়ে ফেরা, বাড়ি থেকে ঢুকতে বেরোতে উগ্র সুরভি সারের গন্ধে বাড়ি মম করা নিয়ে ভেতরে ভেতরে গজরাতেন আর অবিরতই গিন্নিকে দোষ দিতেন, তুমি কিছু বলতে পারো না। তিনি হঠাৎ একদিন বলে বসলেন, বৌমার শরীর টরীর ভালো নেই নাকি? সরমা থমকালেন। কেন? না মানে একবারও আর বেরোতে টেরোতে দেখি না, সবসময় বাড়িতে। সরমা বললেন, একা বেরোতে? সে কথা কে বলছে? মানে মানের কিছু নেই। যে হইচই করে টেনে বার করে নিয়ে যেত, তার শখ মিটে গেছে। তোমার ছেলের। আবার সরমার ছোট মেয়ে এই একই পরিস্থিতিতে বলেছে, আচ্ছা মা, বৌদি আজকাল রাত দিন অমন বিরহিণী বিরহিণী মুখে ঘুরে বেড়ায় কেন বলতো? ও কি ভেবেছিল চিরকাল দাদা ওকে নতুন বউয়ের মতো মাথায় করে নাচবে? কোনো দিনই বাড়ির বউ হয়ে সংসার টংসার তাকে দেখতে হবে না, এমনই ভেবেছিল? সরমার ছোট মেয়ে যে খুব একটা ঈর্ষাপরায়ণ তা নয়, তবে বাড়িতে বউ আসার আগে বাড়ির ছোট মেয়ে হিসাবে সেই তো ছিল সকলের আদরের আদরিনী। বউ আসার পর তার সেই সিংহাসনে যে ভাগ বসালো, সেটা কি ভালো লাগবার মতো ব্যাপার? এছাড়া আগে ভাবতো বৌদি একটা হলে বাড়িতে বেশ চুটিয়ে গাল গল্প করা যাবে এবং বেশ মৌজে ফাই ফরমাসও করা যাবে। কিন্তু দাদা সে গুড়ে বালি দিল। কিন্তু দাদা মানেই তো বৌদি। দাদা কি আগে এমন বেহেট ছিল? বৌদি হওয়াতেই তো। সরমা দেখতে পাচ্ছেন তিনি তার ছোট মেয়ের কথায় রেগে উঠছেন। বলছেন, তোরা সবাই মিলে সবকিছু আমায় জিজ্ঞেস করতে আসিস কেন বলতো? করব না, তুমি হলে বাড়ির হেড। আবার সরমার বড় মেয়েরা পতিগৃহ থেকে পিতৃগৃহে এসে বলেছে, যাক তবু ভালো, আজকাল তবু বাড়িতে এসে বাড়ির বৌদিকে দেখে চক্ষু সার্থক হচ্ছে। ভাজের হাতে রান্না তো আজ পর্যন্ত একদিনও চোখে দেখলাম না, এখন যদি। কিন্তু সরমার আরো একটা ছেলে আছে না? তা আছে, তবে সেই ছোট ছেলেটা ছোটবেলা থেকেই সংসার এবং পরিবার সম্পর্কে কেমন যেন নির্লিপ্ত, যেন এ সংসারে কারোর সঙ্গে তার বিশেষ যোগসূত্র নেই। বাড়িতে আছে, খায়, থাকে, কারো সঙ্গে যে কথা বলে না তাও নয়, তবে কোনো কিছুর মধ্যে মাথা গলাতে চায় না। সরমা হেসে হেসে বলতেন, তুই যেন বহিরাগত, আর কারো বাড়ির ছেলে এ বাড়িতে বাস করে ধন্য করছিস আমায়। তর্ক করত না ছোট ছেলে, প্রতিবাদও না, শুধু একটু হাসত। সরমা ছোট মেয়ে বলতো, ছোটদা, তোর ভাবভঙ্গি দেখে মনে হয় তুই যেন এ বাড়ির পেইং গেস্ট, তবে পে করিস না এই যা।
ছোট ছেলে তখন অবশ্য হেসে জবাব দিত, আর তোকে দেখলে মনে হয় যেন জবরদস্ত এক জবরদখলকারিনী। অধিকার আছে কিনা ঠিক নেই, তবে দাবির মাত্রা প্রবল। এইটুকু, এর বেশি নয়। তো সেই ছোট ছেলেই একদিন হঠাৎ সরমার কাছে এসে বলল, মা, তুমি গল্প করতে তোমার জ্যেষ্ঠ পুত্রটি একটা বল বেশি দিন খেলত না, একটা র্যাকেট বেশি দিন ব্যবহার করত না, একই জামা জুতো বেশি দিন পরতে পারত না, পুরনো হবার আগেই বাতিল করত, তাই না? হঠাৎ এ কথা কেন রে? মা অবাক হয়েছিলেন। ছোট ছেলে বলেছিল, এমনি, কথাটা হঠাৎ মনে পড়ল তাই। আবার আরও একদিন সরমাকে অবাক করে দিয়েছিল ছেলেটা। সরমা শুনতে পেয়েছিলেন চা খেতে খেতে বলছে সে, আজকাল চায়ে ঠিক চায়ের টেস্ট পাওয়া যাচ্ছে, পাঁচনের নয়। বৌদি, আপনি এই ডিপার্টমেন্টটা হাতে নেওয়া পর্যন্ত। সঙ্গে সঙ্গে ছোট মেয়েকে ফোঁস করে উঠতে শুনেছিলেন, বটে, আমার তৈরি চায়ে তুই পাঁচনের টেস্ট পাস? তোর তৈরি? তাই বুঝি? তা তো জানি না। তুই বাড়ির কাজকর্ম কিছু করিস নাকি? করি না? বৌদি চিরকাল করছে না, উড়েই তো বেরিয়েছেন এতদিন। করে বাপ, অত শত জানি না, হঠাৎ চায়ে লক্ষণীয় একটু টেস্টের বদল দেখলাম, তাই। কিন্তু এসব কবেকার কথা, সুদূর একটা অতীতের না? এর পরবর্তী চিত্রমালারা তো আর কোনো কথা বলছে না। সরমার বিবাহিতা মেয়েরা তো খুব গলা তুলে এবাড়ির বউকে শুনিয়ে শুনিয়ে গল্প করছে না, শ্বশুর বাড়িতে তাদের কি পরিমাণ ডিউটি দিতে হয়, অথবা বাঁকা চোখে তাকিয়ে বাঁকা গলায় বলছে না, মা, তোমার বউ যে বড় বাড়িতে, পার্টিতে নেই, প্রমোদ ভ্রমণে নেই, সিনেমা, থিয়েটার, জলসা, কলকাতা শহরের আমোদ আহ্লাদের ভাঁড়ার ফুরিয়ে গেল নাকি? বউ তোমার ভাঁড়ার ঘরের ভাঁড়ার গোছাচ্ছে? না, এসব আর শোনা যাচ্ছে না। এই ছবিরা যেন মৌন মিছিল করে চলেছে। কিন্তু কবে থেকে, কবে থেকে হঠাৎ সব স্তব্ধ হয়ে গেল? সবাই স্তব্ধ হয়ে গেল, অথচ কি সোচ্চারই না ছিল সবাই। বউ নিয়ে এত বাড়াবাড়ি, মা কেন কিছু বলে না? হঠাৎ বউকে এমন হেলাচ্ছেদ্দা, অন্য মেয়েকে নিয়ে ঘোরাঘুরি, মা কিছু বলে না বলি। মার আদরের খোকা যে, সব ছেলে মেয়ের থেকে আদরের, তাই দোষঘাট দেখতে পায় না, স্নেহান্ধ। কিন্তু মা কি সত্যিই অন্ধ ছিলেন? দেখতে পেতেন না আগে এবং পরে? তাই বলে সরমাও কি ওদের সঙ্গে গলা মিলিয়ে তার খোকার সমালোচনা করবেন? খোকা বলে ডাকেন বলেই কি সত্য সম্পর্কে অবহিত নন তিনি? ওদের সঙ্গে গলা মিলতে বেঁধেছে সরমার, পারেননি। প্রশ্নটা মাতৃস্নেহের নয়, মাতৃমর্যাদার। শাসন যেখানে পর্যন্ত পৌঁছাতে পারবে না, সেখানে শাসনের হাত বাড়াতে যাওয়ার মতো ধৃষ্টতা আর কি আছে? কিন্তু কবে থেকে সব প্রশ্ন শেষ হয়ে গেল, সব কিছু স্তব্ধ হয়ে গেল? সেই উৎসটা খোঁজবার জন্যই কি আজ সরমা সকাল থেকে এই একটা জায়গায় স্তব্ধ হয়ে বসে অতীতের পাতা উল্টে চলেছেন? কিন্তু ঠিক হিসেব করতে পারছেন কই? খাতার পাতাগুলো যেন সেলাই খুলে ছিঁড়ে ছড়িয়ে পড়েছে, পৃষ্ঠা নম্বর মারা নেই। কি করে তবে পরপর সাজিয়ে ঠিক করে দেখা যাবে? সরমার বড় মেয়ে একবার কখন যেন নিঃশব্দে তিনতলায় উঠে এসে সিঁড়ির সামনে থেকেই দেখে গেছেন সরমাকে। ডাকতে সাহস পায়নি, বলতে পারেনি, মা, তুমি সকাল থেকে নির্জলা রয়েছ, অন্তত একটু চা খেয়ে গলাটা ভিজিয়ে নাও। সেই কথাটাই বলতে এসেছিল সে, কিন্তু বলতে পারেনি। যেমন নিঃশব্দে এসেছিল, তেমনি নিঃশব্দে নেমে গেছে। মেজ বোন বলল, কি হলো, পারলি না? না বাবা, এমন পাথর প্রতিমার মতো বসে আছে,
শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা তাও বোঝা যাচ্ছে না। মেজ চমকে বলল, কি বলছিস রে দিদি, কিছু খেয়ে বসেনি তো? ছোট বোন বিরক্তির গলায় বলছে, এমন অদ্ভুত কথা বলিস কেন তুই মেজদি? এমন কোনো বিষ আছে যা খেয়ে গিয়ে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়? কিন্তু একটু অন্তত চা কি জল। বৃথা চেষ্টা, মাকে চিনিস না? কিন্তু এই মাকে কি তারা সত্যি চেনে? কখনো দেখেছে? দীর্ঘদিন ধরে অনেক ঝড় চলেছে ওর ওপর দিয়ে এবং স্তব্ধ করেই দিয়েছে, কিন্তু তবু আজকের মতো এমন। বাড়িতে এখন পুরুষ বলতে পরিবারের কেউ নেই, আছে বেতনভুক এরা। তাদের কার সাহস হবে এমুখ হবার? তারা বোবা চোখ আর বোবা কণ্ঠ নিয়ে নিজ নিজ কাজ করে চলেছে মাত্র। এখন প্রধানত বাড়িতে 3 বয়সের 3 বোন উপস্থিত। ওদের প্রাণ হাঁপাচ্ছে, বুক কেমন করছে, করবার মতো কোনো কাজ পাচ্ছে না বলে। তাই ঘন্টার পর ঘন্টায় চা খেয়ে চলেছে। বড় মেয়ে বলল, মা যদি ওভাবে পাথর হয়ে বসে না থাকতো। মেজ বলল, আমার বিন্টুটাকে যদি আনতে পারতাম, সে গিয়ে ঠিক তার দিদাকে হাসিয়ে কথা বলিয়ে ছাড়ত। বড় বলল, আমার টুনাকেও মা খুব। বাচ্চা টাচ্চারা সবকিছু ভুলে দিতে পারে বল? পারে জমাট পাথরের মধ্যে হঠাৎ হালকা হাওয়া বইয়ে দিতে। কিন্তু উপায় নেই। কোনো ছোট ছেলে মেয়েকে আর আজকাল এ বাড়িতে তেমন আনা হয় না, আর আজকে তো আনার প্রশ্নই ওঠে না। ওরা বলে, মা তুমি বেশ মজা করে যাও, আমাদের নিয়ে যাও না কেন? মায়েরা বলে, এখন ওখানে যেতে নেই বাবু। কেন কেন যেতে নেই? মামার বাড়িটা পচে গেছে। ইস, যত সব বাজে কথা, বাড়ি আবার পচে যায়? যায় রে যায়। তাও ওদের কথা সত্যি বই কি। সরমার সেই সুন্দর বাড়িটা এখন পচেই গেছে, পচে গন্ধ বেরোচ্ছে। তাই আর সরমার আত্মীয় স্বজন পাড়াপড়শি এবারে চৌকাঠ মারায় না। বাদে সরমার দাদা, দুধে পাকা আইনজ্ঞ পুরুষ। বলতে গেলে তার হাতেই ঘুড়ির সুতো। লাটাইটা পাক দিয়ে দিয়ে যথেষ্ট সুতো ছেড়ে চলেছেন তিনি এ যাবৎ, মানে অনেকদিন যাবৎ। বাকি জনেরা ঘাড় তুলে ঘাড়ে ব্যথা ধরিয়ে ঊর্ধ্ব আকাশের দিকে তাকিয়ে আছে। সেই শীতকাল থেকে আজ পর্যন্ত এতগুলো দিন রাত্রি মাস বছর কেটে গেল, ঘুড়িটা তো এখনো সুতোয় ভর করে বেশ টিকে আছে, কেটে মাটিতে ছিটকে পড়েনি। তার ওই ঘুড়িটার দিকে তাকিয়ে থাকা মানুষগুলো কোনো মতে দাঁড়িয়ে আছে এখনো অবধি, লটকে মাটিতে পড়ে যায়নি। কিন্তু একে কি দাঁড়িয়ে থাকা বলে? বিশ্বশুদ্ধ লোক জেনে গেছে ওরা ওই পচা বাড়ির লোক। রাস্তায় বেরোলে আঙুল বাড়িয়ে দেখায়। তবুও তো বেরোতে হয়, সবকিছুই করে চলতে হয়। আর মাঝে মাঝেই অমোঘ নিয়তির নির্দেশে বাড়ির সকলকেই বেরোতে হয়, বিয়ে হয়ে যাওয়া মেয়েদেরও। ওরাও রেহাই পায় না, পায়নি। বেরোতে হয়েছে ঘোমটায় মুখ ঢেকে। এখনো মাঝে মাঝেই চলে একই নাটকের পুনরাভিনয়, শুধু রঙ্গমঞ্চের বদল ঘটে। সরমা কি সেই মঞ্চগুলোর দিকেই তাকিয়ে আছেন, ঘৃণায় লজ্জায় কুণ্ঠায় কণ্টকিত হয়ে? না না, সরমা তো আরো অতীতে চলে গেছেন। সরমা কোথা থেকে যেন চাপা উত্তেজিত গলায় একটা কথা কাটাকাটি শুনতে পাচ্ছেন। কোথা থেকে? সেই উত্তেজনার চাপা ঝড়টা এই ঘরটাতেই বইত না? কিন্তু সরমা কি তখন এই ঘরে পা দিতেন? না, সরমা দোতলার কোনখান থেকে যেন শুনতে পাচ্ছেন একটা উদ্ধত মত্ত কণ্ঠস্বর, বেশ করব,
আমার যা খুশি আমি তাই করব। তবে আমায় ছেড়ে দাও। চুপ, একদম চুপ। ওসব নাকি কান্নায় ভেজবার লোক পাওনি তুমি আমায়। খবরদার, ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাও করবে না, টু শব্দ করবে না। রাতের পর রাত শুনতে পাচ্ছেন সরমা। বিনয় মজুমদার নামের লোকটা মাঝে মাঝে ঘুমের ঘোর থেকে চটকা ভেঙে বলছেন, এখনো ফেরেনি? অথবা হতাশ গলায় বলছেন, তুমি আর জেগে বসে থেকে কি করবে? হ্যাঁ, ঠিকই বলছে বিনয়। সরমা কিচ্ছুটি করতে পারেনি, জেগে বসে থেকেও না। এমনকি সিঁড়ি দিয়ে একবার উঠে ওই ঘরটায় ঢুকে পড়ে তার মাতৃমর্যাদার অহংকার ক্ষুণ্ণ করে বলে উঠতে পারেননি, খোকা, এসব কি হচ্ছে? হঠাৎ সরমার মধ্যে যেন একটা বিকট ভূমিকম্প ঘটে গেল। ভয়ঙ্কর একটা তোলপাড় কাণ্ড হয়ে সবকিছু তালগোল বাঁকিয়ে গেল। সেই তালগোলের মধ্যে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলেন সরমা। ঘূর্ণমান পৃথিবীর মধ্যেই দেখতে পেলেন সরমা তার সুন্দর সুকান্তি খোকার দুই চোখে জ্বলন্ত আগুন। খোকার সমস্ত শরীরটা একটা হিংস্র জানোয়ারের মতো। খোকা তার ফর্সা লম্বা লম্বা দুই হাতের 10টা আঙুল দিয়ে সাঁড়াশির মতো টিপে ধরেছে তার সুন্দরী বউয়ের মাখন কোমল গলাটা, যে গলার সঙ্গে মালা বদল করেছে সেই একদিন শত শত জনের দৃষ্টির সামনে, করেছে শুভ দৃষ্টিও। কিন্তু এখন এখানে 3তলায় ওঠা সিঁড়ির মুখটায় এখানে কেউ নেই, নেই কারো দৃষ্টি বাদে সরমার। সরমার দৃষ্টিতেও তো আগুন, আহত মায়ের বিস্ময় আর আতঙ্কের আকস্মিক জ্বলে ওঠা আগুন। সরমা পারলেন না সেই সাঁড়াশির আক্রমণ থেকে ছাড়িয়ে নিতে সেই মাখন কোমল গলাটা। নিজে কি একটা ধাক্কায় সিঁড়ি থেকে গড়িয়ে পড়লেন। চোখে একটা ধোঁয়া অন্ধকার দেখলেন, তবু সেই ধোঁয়া ধোঁয়া অন্ধকারের মধ্যেই দেখতে পেলেন ঠিকরে আসা দুটি চোখ, যে চোখের সঙ্গে তুলনা দেওয়া হতো পদ্ম পলাশের দীর্ঘ পল্লব। সেই চোখের কোলেও সুরমার রেখা টানা থাকতো একসময়। ঠিকরে বেরিয়ে আসছে সেই চোখ জোড়া। কি ফুটে উঠছে তার মধ্যে? ভয়, বিস্ময়, ঘৃণা, আতঙ্ক, হতাশা, নাকি নিরুপায় হতাশা? কয়েকটা মুহূর্ত সরমার খোকা তার সংকল্প সাধন করে ফেলল, কিন্তু সংকল্প সিদ্ধ হওয়া মাত্রই সাঁড়াশির বেডটা আলগা হয়ে কেমন নেতিয়ে গেল। বসে পড়ল গড়িয়ে পড়ে যাওয়া সেই মাখন কোমল দেহটার কাছে, যেটা এখন এই মাত্র লাশ হয়ে গেছে। সরমা দেখতে পাচ্ছেন দৃশ্যটা। সরমা উঠে বসেছেন, আর তার খোকা একটু বসেই উঠে পড়ে হুড়মুড়িয়ে ছুটে নেমে গেল নিচের তলার সিঁড়ির দিকে। তার মানে ও এখন পালাবে। ঘরে আগুন লাগলে লোকে যেভাবে পালায়, বন্যার জলকে হুড়মুড়িয়ে বেড়ে আসতে দেখলে যেভাবে পালায়। এখন রাত 1টা বেজে গেছে না? বিজয় এত রাত পর্যন্ত বেজার মুখে জেগে বসে থেকে থেকে তার বড় দাদাবাবুর ফেরা মাত্রই বাইরের গেটে চাবি দিয়ে সিঁড়ির মুখের গেটে তালা লাগিয়ে নিজের ঘরে ঢুকে খিল লাগিয়ে ফেলেছে। ওকে ডাকাডাকি করে জাগাতে হবে। তাই নিচে পর্যন্ত নেমে গিয়ে আবার ছুটে ওপরে উঠে এলো তাড়া খাওয়া জন্তুর মতো প্রাণীটা। উঠে গেল ছাদে। সুরমা জানেন সেখানেও তালা পড়েছে সন্ধেকালেই। বাড়িটাকে সুরক্ষিত রাখতে চেষ্টার ত্রুটি নেই যে। অতএব কলে পড়া ইঁদুরের মতো ওপর থেকে নিচ পর্যন্ত ছোটাছুটি করছে খোকা। সরমা নিষ্পলক চোখে তাকিয়ে দেখছেন। বারান্দা থেকে লাফিয়ে পড়তে গিয়ে নিচের দিকে তাকিয়ে থমকে গেল খোকা। তারপর বিদ্যুতের মতো ছুটে গেল বারান্দার বাথরুমের পাশের কোণে জমাদার ওঠাবার ঘোরানো সিঁড়িটাতে। পাক খেতে খেতে নামতে লাগলো। আর তারপর
প্যাসেজের নালার পাশের ঘেরা পাঁচিলটাতে টপকাতে গিয়ে দেওয়ালে ঘষতে পায়ে চোট খেয়ে বসে পড়ল। দেখা সিনেমাটা আবার দেখার মতো ছবিটা দেখতে পাচ্ছেন সরমা। সাইলেন্ট ছবি। ততক্ষণে বিনয় জেগে উঠেছেন। উঠেছে সরমার ছোট মেয়েও। বেরিয়ে এসেছে ঘর থেকে, আর ঘুম জড়ানো চোখে হঠাৎ চুপ করে বসে থাকা সরমার খানিকটা দূরে একটা নীল ডুরের শাড়ি জড়ানো গড়িয়ে পড়ে থাকা দেহকে দেখেই আঁতকে উঠে দরজা বন্ধ করে ফের শুয়ে পড়েছে বিছানায়। কিন্তু বিনয় মজুমদার, তিনি সমস্ত পরিস্থিতিটা অবলোকন করে নিঃশব্দ গলায় সরমাকে প্রশ্ন করলেন, খোকা? সরমা ভিতর বারান্দায় রেলিং দিয়ে আঙুল বাড়িয়ে নিচের প্যাসেজটা দেখিয়ে দিল। তারপর গৃহকর্তার ভূমিকাতে নামলেন ভালো করে। নিজের কাছে রাখা যত সব ডুপ্লিকেট চাবির তোড়াটা বার করে সিঁড়ির তলার তালাটা খুলে দিলেন হাত গলিয়ে। খোকার কাছে পৌঁছে ছায়ার মতো দাঁড়ালেন তার কাছে, হাত বাড়িয়ে তার হাতটা ধরলেন, যে হাতটা কিছুক্ষণ আগে বীর বিক্রমের সাঁড়াশি হয়ে গিয়েছিল আর এখন নেতিয়ে পড়ে বাবার পিঠটা ধরে আস্তে আস্তে উঠে এলো দোতলায়। বিনয়ভূষণ নিখুঁত শিল্পীর মতো আবার আগের পদ্ধতিতে সিঁড়িতলার কোলাপসিবল গেটটায় তালা লাগালেন। অর্থাৎ ধরে নেওয়া হবে বিজয় যেভাবে রেখে গেছিল ঠিক সেভাবেই আছে। সরমা দেখলেন বিনয় ধরে ধরে খোকাকে তিনতলায় তুলে নিয়ে গেল। বোধহয় তাকে শুইয়ে এলেন। নেমে এসে চাপা গলায় সরমাকে ডেকে বললেন, নিজের ঘরে চলে যাও, শুয়ে পড়ো গে। মনে করো তুমি অনেকক্ষণ থেকেই ঘুমাচ্ছ। সরমা খুব বাধ্য হয়ে আর শান্ত মেয়ের মতো প্রায় নির্দাচ্ছন্নের মতোই নিজের ঘরে ঢুকে এলেন। ওই ঘরেই ও দেওয়ালে খুকুর খাট, খাটে উঠে বসে রয়েছে। বিনয় এসে তার সামনে দাঁড়ালেন, কি যেন বললেন। খুকু উঠে গেল বাপের পিছু পিছু। আচ্ছা, সরমা কি সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন? তাই হিজিবিজি সব স্বপ্ন দেখছিলেন? সরমার সেই স্বপ্নের মধ্যে কারা যেন নিঃশব্দে চলাফেরা করছে, সিঁড়িতে উঠছে নামছে, স্বপ্নের বাতাসের মধ্যে হঠাৎ কেরোসিনের গন্ধ ছড়িয়ে পড়ল। সরমা তার সঙ্গে চুল পোড়া তীব্র একটা গন্ধ পেলেন। সেই তীব্র গন্ধের ধাক্কায় সরমা আরো দুঃস্বপ্নের গভীরে গড়িয়ে পড়ে যেতে লাগলেন, তলিয়ে গেলেন ক্লেদাক্ত কটু গন্ধ বহা অন্ধকার একটা গহ্বরে। সরমা দেখতে পাচ্ছেন, কিন্তু সরমাকে সেই গহ্বরের মধ্যেও যে ছোটাছুটি করতে হচ্ছে। কত রকমের কত লোক, কত রকমের গাড়ি, কত অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা, কি নির্লজ্জ অপমানের গ্লানি। আর তার মধ্যেই সরমাকে পাখি পড়ানোর মতো মুখস্থ করানো হচ্ছে। সেদিন সরমার মাথাটা খুব ধরেছিল। সরমা রাত 9টা বাজবার আগেই ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলেন। টের পাননি ছেলে কখন বাড়ি ফিরেছে, এবং ছেলে বউতে ঝগড়া বচসা হয়েছিল কিনা তাও তিনি জানেন না। তবে হ্যাঁ, সরমার বউটি খুব বেশি অভিমানী ছিল, সেটা সরমার জানা। শেখানো চলছিল সকলকেই। বাড়ির কর্তা কবুল করেছেন। সেদিন রাত্রিরে একবার ছেলে বউয়ের চাপা গলার ঝগড়ার মতো শুনেছিলেন, কান করেননি। ওদের দাম্পত্য কলহের ব্যাপার, প্রায়ই তো হয়। আবার সকালবেলা হেসে হেসে কথা বলতে দেখা যাবে। ছোট মেয়ে খুকু, তার সাফ জবাব। হঠাৎ ঘুম ভেঙে কেমন পোড়া পোড়া গন্ধ পেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল। বারান্দার ধারের বাথরুমের বন্ধ দরজার মধ্যে থেকে ধোঁয়া বেরোতে দেখে ভয় পেয়ে সে বাবা আর দাদাকে ডেকেছিল। তারপর তারা দরজা ধাক্কা মেরে ভেঙে ফেলে। রাত তখন কটা তা জানে না খুব, হাতে তো আর ঘড়ি পরে ঘুমোতে যায়নি। আর এখানে পরিস্থিতির সময় এমন মনে পড়েনি যে ঘড়িটা দেখে রাখা দরকার। বিজয় নামের সেই পুরাতন ভিত্তটি
সেই বা কি করে জানবে রাত ঠিক কটা বেজে কটা মিনিট? বড় দাদাবাবু তো আজকাল কোনোদিনই রাত 12টার আগে ফেরে না। 3তলার ঘরে ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল কিনা সে কি করে জানবে? তবে বড় দাদাবাবু এ বউকে মাথার মুকুট করে রাখত, তা সে দেখেছে। কত আদর, কত সাজসজ্জা, সেই বউ অন্তর্ঘাতী হলো, কি তাজ্জব! কিন্তু বিজয়ের ছোট দাদাবাবুটি, তাকে ক্লেদাক্ত পটভূমিতে দেখা যাচ্ছে না যে? যাবার কথা নয়। সে তার বন্ধুদের সঙ্গে দুর্গাপুরে গিয়েছিল কদিনের জন্যে। বন্ধুরা সাক্ষী আছে, ওখানকার 2-1 কেষ্টবিষ্টু ব্যক্তি। সে ফিরেছে, নির্লিপ্তের ভূমিকাতেই আছে সে, বরাবরের মতো। অথচ তার জামাই বাবারা পরের ছেলে বটে, কিন্তু বিনয় মজুমদারের সাহায্য সহায়তা করে চলেছে এই দীর্ঘদিন ধরে। কিন্তু ওই মজুমদার নামে লোকটার মধ্যে কি পিতৃমর্যাদা বলে কিছুই নেই? আছে শুধু পিতৃস্নেহ। তাই সেই লক্ষ্মী ছাড়া মাতাল খুনি ছেলেটাকে বাঁচাবার জন্যে একর থেকে শেকড়, ওকর থেকে শেকড় ছোটাছুটি করে চলেছেন। কেস সাজালেই কি আর সাজানো গোছানো থাকে? ময়না তদন্ত নামের একটা শত্রু আছে না, যে নাকি সাজানো কেসও লণ্ডভণ্ড করে দিতে পারে। তবু আশা, তবু আবার নতুন উদ্যমে লড়তে নামা। সরমার দাদা তার ভগ্নিপতিকে আশ্বাস দিয়েছেন, হাইকোর্টের রায়েই ভেঙে পড়ার কিছু নেই। সুপ্রিম কোর্টের রায়ে আকাশ পাতাল বদল হতে পারে, পাশার দান একদম উল্টে যেতে পারে। বেকসুর খালাস পাওয়া ছেলেকে নিয়ে ড্যাংডেঙিয়ে বেরিয়ে কালীঘাটে পুজো দিতে পারাটাও অসম্ভব কিছু নয়। আজ সেই শেষ রায়ের দিন। সুপ্রিম কোর্টের রায় বেরোবে আজ। আজ সকালবেলা সরমাই ঘরটায় উঠে এসেছেন 3-3.5 বছর পর। কেন, তা কি তিনি নিজেই জানেন? সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, সরমা দেখে চলেছেন কত চিত্রমালা, কত গুহাচিত্র। উল্টে চলেছেন কত অতীতের খাতার পাতা। সরমা এইসবের মধ্যে নিজেকে ঘোরাঘুরি করতে দেখতে পেয়েও ঠিক চিনতে পারছেন না অতীতের নিজেকে। বিকেলের দিকে সাহসী মেজো মেয়ে 1 গ্লাস ঠান্ডা শরবত হাতে নিয়ে উঠে এলো। মা, না বললে শুনবো না, এইটুকু খেয়ে ফেলো। আর রায় বেরোনো টেরোনো তো সকালবেলায় হয় না, বেলা গড়িয়ে বিকেলের দিকেই হয়। আমি বলছি, ভালো খবর আসবে, গলাটা ভিজিয়ে নাও তো একটু। মা মেয়ের মুখের দিকে তাকাননি, হাত নেড়ে সরে যেতে বলেছেন, প্রায় মাছি ওড়ানোর ভঙ্গিতে। মেয়ে অপমানিতার ভঙ্গিতে চলে এলো ঘর থেকে, দরজাটা আবার ভেজিয়ে দিল। মায়ের প্রতি কি তাদের কোনো সহানুভূতি নেই? খুবই আছে। এই যে এই দীর্ঘকাল ধরে নিজেদের সংসারের কত অসুবিধা ঘটিয়ে ছেলে মেয়েদের বাদ দিয়ে আসছে, যাচ্ছে, কোর্টে ডাক পড়লে সেখানেও যাচ্ছে, এবং রায় বেরোবার দিনটায় সকল কর্ম ফেলে মাকে আগলাতে এসেছে। এই নিয়ে 3 বার হলো। এটুকু মায়ের অন্তত বোঝা উচিত। কৃতজ্ঞতার কথা তারা বলছে না, তবু স্বীকৃতিটা তো দিতে হয়, কিন্তু মায়ের মধ্যে যেন সেটুকুও নেই। তারা যেন ফালতু ফালতু আসছে, থাকছে, যাচ্ছে। আর তাদের স্বামী দেবতারা, তারাও তো শ্বশুরের ডান হাত হয়ে আপ্রাণ লড়ে যাচ্ছে, কিন্তু মা যেন নির্বিকার। ভগবান মুখ তুলে চান আজ এই শেষ রায়টা এতদিনের চেষ্টা, যত্ন, লড়াইকে সাফল্য দিয়ে অনুকূল হয়ে দেখা দিক, তখন মাকে নেবে এক হাতেরা। বিকেলটা কখন গড়িয়ে সন্ধ্যায় গিয়ে পৌঁছে ক্রমেই গভীর রাতের দিকে ধাবিত হচ্ছে, সরমা টের পাচ্ছেন না। ঘর অন্ধকার, সে তো অনেকক্ষণ থেকেই। ভেজানো দরজাটা ঠেলে আসতে কে যেন ঘরের মধ্যে ঢুকে এলো, অন্ধকার ছায়ামূর্তির মতো। একটু দাঁড়ালো, তার পিছু পিছু আরো কারা যেন সব। এতক্ষণে সিঁড়ির আলোটা কে যেন জ্বালালো।
সিঁড়ির সামনের এই ঘরটা তার দৌলতেই সামান্য আলোকিত হয়েছে। তবু একজন একটু এগিয়ে এসে ঘরের মধ্যেকার একটা সুইচ অন করল। হালকা নীল রঙে ভরে গেল ঘরটা, যেন কি একটা হালকা নীল রেশমি চাদর বিছিয়ে দিল ঘরটায়। এই ঘুমের আলোটা যে জ্বালালো, সে কি ইচ্ছে করে জ্বালালো নাকি আনাড়ি? জানে না এ ঘরের সুইচগুলো কোনটা কি। সুইচটা টিপল সরমার বড় জামাই। হতে পারে আনাড়ি, অথবা তার একটু নারী জ্ঞান আছে। হঠাৎ চোখ ধাঁধানো আলো জ্বেলে দিতে চাইল না সরমার সামনে। এসে থেকেই তো সবাই সরমার আজকের ইতিহাস শুনছে, সকাল থেকে তার এখানে বসে থাকা। খুকুই বলেছে কতগুলো অর্থহীন কাজ করাই তো মার নেশা, এক ফোঁটা জলও খাবো না, এ আবার কি? এরপর দেখোগে কি ঘটে। কি ঘটে দেখবার জন্যেই কি সকলে উঠে এসেছে এ ঘরে। সরমার স্বামী আর দাদা, দুই জামাই আর তিন মেয়ে। কিন্তু সরমার ছোট ছেলে যে এদের সঙ্গে রায় বেরোনো শুনতে যায়নি, বাড়িতেই কি সে আছে কি জানে। বোনেরা যখন দুপুরে কোনো মতে একটু খাওয়া সেরে নিয়েছে, তখন তার খোঁজ করেছিল বাড়ির লোক। তখন সে বাড়ি ছিল না। এরা খাবে না কেন? ভেঙে পড়বার কারণ তো ঘটেনি এখনো। আশা নিরাশার দোলাচলে দুলছে। মামা বলে গেছেন, দেখিস ভগবান মুখ তুলে চাইবেনি। আমার মন বলছে, পরিস্থিতিও তো তাই বলছে। কিন্তু এখন বাড়ি ফিরেছেন শ্মশানের স্তব্ধতা নিয়ে, আর সেই স্তব্ধতা নিয়েই উঠে এসেছেন আর এক মহাশ্মশানের স্তব্ধতার কাছে। হঠাৎ সেই স্তব্ধতা ভেঙে একটা গলা হাহাকার করে উঠল। হলো না, সব বৃথা। সর্বশান্ত হয়েও খোকাকে বাঁচানো গেল না। আর এই সময়ই কে যেন একটা জোরালো আলো জ্বেলে দিল। সেই তীব্র প্রখর আলোয় সরমাকে দেখতে পেল এরা, যেন ভয়ে ভয়ে এখনো বসে আছেন পাষাণ প্রতিমার মতোই। বাড়ি ফেরার মুখে পরামর্শ করা হয়েছিল, চট করে কিছু বলা হবে না সরমাকে। বলা হবে টালবাহানা করে আজও একটু আটকে রেখেছে, আবার দিন পড়বে। বাড়িতে এসে মেয়েদের সঙ্গে পরামর্শ করেও সেটাই ঠিক হয়েছিল। ওরা বলেছিল তাই ভালো, মা তো আর খবরের কাগজ টাগজ পড়ে না। আজকে যা কাণ্ড করে আছে সকাল থেকে, হঠাৎ শুনলে কি হয় বলা যায় না। হাটের অবস্থা তো ভালো নয়। কিন্তু বিনয় মজুমদার নামের শক্তপোক্ত বুদ্ধি বিবেচনা সম্পন্ন মানুষটা, যে নাকি এই দীর্ঘদিন মৃত্যুপণ লড়াই করে তার ছেলের মৃত্যুটা ঠেকাবার চেষ্টা করে এসেছে, মাথা ঠান্ডা করে সে আর শেষ রক্ষাটা করতে পারল না, সব ভেস্তে দিল। তবে আর অন্য সকলের কি করার আছে? বড় মেয়ে মুখে আঁচল চেপে হু হু করে কেঁদে উঠল। মেজ মেয়ে চিৎকার করে বলে উঠল, মাগো, শক্ত হও, ধৈর্য ধরো, আমাদের মুখের দিকে তাকাও। মনে হলো কথাগুলো যেন তার তৈরিই ছিল। অন্তত উল্টোপাল্টা বুদ্ধি সরমার তাই মনে হলো। তবু তিনি সকলের মুখের দিকে তাকালেন আলগা চোখে। দেখলেন উত্তেজিত অথচ সান্ত্বনা দাত্রী মেজ মেয়ের আরক্ত মুখের দিকে। দেখলেন আঁচলে আবৃত বড় মেয়ের দিকে, উদাস গম্ভীর অন্যদিকে তাকিয়ে থাকা ছোট মেয়ের দিকে। তাকালেন দুই জামাইয়ের মুখের দিকেও। মনে হচ্ছে যাদের মুখে একটা প্রত্যাশার ছাপ, যেন একটি ক্লান্ত কাতর কণ্ঠ থেকে শুনতে পাবে, আমার ভাগ্য আর তার নিয়তি, না হলে তোমরা তো বাবা অনেক করলে। কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হল না। সরমা তাদের থেকে চোখ সরিয়ে নিয়ে তার ক্লান্ত বিধ্বস্ত শোকাহত আর আশাহত সত্যি সর্বশান্ত স্বামীর যন্ত্রণাদীর্ণ মুখের দিকে তাকালেন। অথচ আশ্চর্য,
সরমার মমতা হলো না? সরমা বেদনাদীর্ণ আর্তনাদে তার পায়ের কাছে আছড়ে পড়লেন না? এ নাটকের এই দৃশ্যে যেটা স্বাভাবিক হতো। সরমা নিঃশব্দে দরজার দিকে তাকালেন, যেন আরো একটা মুখকে দেখবার আশা করছিলেন। কিন্তু কেন? সরমার সেই সংসারের সুখ দুঃখে উদাসীন, হৃদয়হীন, নির্লিপ্ত ছোট ছেলেটার কাছেই কি আশ্রয়ের প্রত্যাশা করছিলেন তিনি? কিন্তু না, সেখানে কেউ নেই। ঘরে একটাই সোফা, তাতে দুই জামাই আর সরমার দাদা বসে পড়েছেন ঘেঁষাঘেঁষি করে। আর বিনয় আর তার 3 মেয়ে ঘর জোড়া জোড়া খাটটার ওপরেই। আধুনিক স্টাইলের নিচু খাট, ডানলোপিলোর গদি গাঁথা, ওপরের মোটা রেশমি বেড কভার পাতা। মেয়েরা বাবাকে ঘিরে বসে রয়েছে গভীর সান্ত্বনার মূর্তিতে। এখন আবার স্তব্ধতা। সরমার দাদাই এই স্তব্ধতা ভেঙে হঠাৎ গাঢ় গভীর বেদনাময় গলার স্বরে একটু আশার ছোঁয়া মাখিয়ে বললেন, এখনো অবশ্য একটা পথ খোলা আছে। সরমা চমকে উঠলেন, যেন অবাক হলেন। আরো পথ খোলা আছে? এ যাবৎ তো শুনে আসছিলেন এই সুপ্রিম কোর্টের শেষ পথ, ওর রায় শেষ রায়। সে রায় তো শোনা হয়ে গেল। সরমা যেন অবরোধের দৃষ্টিতে তার স্বামীর সেই যন্ত্রণাদীর্ণ মুখের দিকে উত্তরের আশায় তাকালেন। বিনয় মজুমদার দুহাতে মাথা চেপে ভাঙা গলায় বলে উঠলেন, এখন একমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন। ফাঁসির আসামিকে এটুকু সুযোগ দেওয়া হয়ে থাকে কখনো কখনো। সকাল থেকে স্তব্ধ হয়ে থাকা কণ্ঠ থেকে হঠাৎ একটা স্বর যেন ছিটকে বেরিয়ে এলো, তা করলে ছেড়ে দেবে? ছেড়ে কি আর দেবে? বড় জামাই বিজ্ঞ হাসি হেসে বলল, হয়তো ওই ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড? এক মুঠো খুদের মুষ্টি ভিক্ষা? হঠাৎ যেন সরমার মধ্যে সেই তখনকার মতো আর একটা প্রবল ভূমিকম্পের আলোড়ন উঠল। কি লজ্জা, কি লজ্জা! ছি ছি, কি হ্যাংলামি, কি হ্যাংলামি! একটা মাত্র প্রাণটার জন্য এত লোভ! ধিক্কৃত, নিন্দিত, লজ্জার অপমান জর্জরিত ক্লেদাক্ত প্রাণটাকে শুধু আরো কতগুলো অথবা অনেকগুলো দিন শুধু দেহের খাঁচার মধ্যে টিকিয়ে রাখার জন্য এত কাঙালপনা! সেই দিনগুলো তো কাটবে আলোহীন, বাতাসহীন, নিষ্ঠুর, নির্মম আরেকটা বড় লোহার খাঁচার মধ্যে। কাটবে নারকীয় পরিবেশের মধ্যে চোর, ডাকাত, খুনে, গুন্ডাই ইতরদের সঙ্গে। তবু তাও আকাঙ্ক্ষিত। এর নামই তাহলে প্রাণ? এত দামি, এত দুর্লভ এ বস্তু, অথচ এই প্রাণকেই, ঝকঝকে তকতকে তাজা একটা প্রাণকে অতি অনায়াসেই যে কোনো মুহূর্তে শেষ করে দেওয়া যায়, বিনা অস্ত্রে, কেবলমাত্র দুহাতের 10টা আঙুলের চাপে। সরমার চোখটা যেন আপনিই বুজে গেল। সরমার চোখের সামনে একজোড়া ভয়ার্ত, বিস্মিত, ঠিকরে বেরিয়ে আসা চোখ দেখতে পেলেন। সেই চোখ দুটোর মধ্যে দিয়েই কয়েক মুহূর্তের মধ্যে একটা তাজা প্রাণ দেহের খাঁচা থেকে বেরিয়ে আসতে বাধ্য হল। টিকে থাকার জন্য ঝোলাঝুলি করবার, হ্যাংলামি করবার অবকাশও পেল না। তবু সরমা কোর্টে দাঁড়িয়ে পাখি পড়া শেখানো বুলিগুলি আওড়ে এসেছেন। সরমাও কি হ্যাংলা, কি নির্লজ্জ! প্রায় 16 ঘন্টা পরে নিথর হয়ে বসে থাকা সরমা হঠাৎ খুব স্বাভাবিকভাবে উঠে দাঁড়ালেন। সবাই সচকিত হল, কি জন্যে হঠাৎ এমন ছেড়ে ফুঁড়ে উঠে দাঁড়ালেন তিনি? উনি কি তবে ওই প্রাণভিক্ষার আবেদনটা বিশ্বাস করলেন না? উনি কি উঠে গিয়ে হঠাৎ 3 তলার বারান্দা থেকে ঝাঁপিয়ে পড়বেন? এতদিনকার আশায় বুক বাঁধা মাতৃহৃদয়
হতাশ হয়ে কি করতে পারে না। সবাই সতর্ক চোখে তাকাল। কোন দিকে যেতে চলেছেন এখন উনি? কিন্তু না, কোনো দিকেই না। খুব সহজ আর স্বাভাবিকভাবেই বলে উঠলেন সরমা, চলো সবাই নিচের তলায় চলো। তোমাদের তো এখনো চাটা পর্যন্ত খাওয়া হয়নি, দুপুরে বোধহয় ভাতও জোটেনি। খুকু আয়। যতই হোক আতিথ্যের দায়িত্বটা তো তাঁর আর খুকুরই। শুনছিলেন আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত ঘটনার নেপথ্যে। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হচ্ছে। নমস্কার।